আমার 2.5 মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেননি, কেবলমাত্র মেয়ের গায়ের রং কালো হয়েছে বলে। এই রঙের জন্য আমি দায়ী নই, আবার প্রশ্নটা রঙেরও নয়। সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই। বাচ্চা সুস্থ আছে, ওজন স্বাভাবিক আছে, ঠিকমতো শ্বাস নিতে পারছে, এই কি যথেষ্ট নয়? প্রচণ্ড মন খারাপ হয়ে এলো আমার। সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। গোসল করতে যাওয়া প্রয়োজন এখন, কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর স্কুল পড়ুয়া ননদ আছে। আমার বড় শ্বশুর আব্বু কাজে গেছে। আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম। সোনাইয়ের দুপাশে ছোট কোলবালিশ রেখে কপালে ছোট্ট করে চুমু খেলাম। এরপর রুম থেকে বেরিয়ে রাহার রুমে গেলাম। দরজা নক করে বললাম, রাহা, ফ্রি আছো? রাহা বসে বসে ফোন টিপছিল। আমাকে দেখে বলল, হ্যাঁ ভাবি, বলো। মিহি হেসে বললাম, বোন, একটু আমার রুমে এসো, বসো না, আমি গোসল সেরে আসি। রাহা বলল, হ্যাঁ ভাবি, যাচ্ছি। রুম থেকে বেরোতেই সরাসরি শাশুড়ির সামনাসামনি পড়লাম। আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছেন। আমি চুপ করে চলে আসতে চাইলাম। সেই মুহূর্তে তিনি বলে উঠলেন, কি গো বউ, আমার মেয়েটাকে কি নিজের কামের বেডি পাইছ? যখন মর্জি ফরমাইশ খাটাইবা। কি? আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলাম, না মা, ওরকম কিছু না, আমি শুধু এসে একটু বসতে বলেছি, আপনি ভুল বুঝছেন। যা বুঝার ঠিকই বুঝছি, তুমি বুঝাইতে আইসো না, নিজের ঘরে যাও। রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো। আমি কিছু বললাম না, নিজের রুমে চলে আসতে নিলাম। তখন আমার কানে তাদের কথা এলো। রাহা বলছে, মা, তুমি ভাবির সাথে এমনই কথা বলো কেন? তোর এত সমস্যা কি? যার সাথে যেমনই কথা কওন লাগে অমনেই কয় আমি। শখ কইরা পোলারে বিয়া করাইছিলাম, চাইছিলাম একটা বাদ্য বউ আনমু, আমার সব কথা শুনবো এমন, অথচ কপালে জুটছেও এমন। প্রত্যেকটা কথায় তর্ক করুণ লাগে ওর। আল্লাহ বাঁচাইয়া রাখলে আমার পোলারে আমি আবারও বিয়া করামু। আমি চলে এলাম ওখান থেকে। কি যে কান্না পাচ্ছে, খুব ইচ্ছে করছে কেঁদে বুক ভাসাতে, কিন্তু এখন বয়স হয়েছে, কান্না করে বায়না ধরে খেলনা গাড়ি পাওয়ার বয়সটা আমার আর নেই। লম্বা একটা শ্বাস টেনে সোনাইকে আরেকবার ঠিক মতো গুছিয়ে শুইয়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমার বিয়ে হয়েছে 3.5 বছর, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে। একদিন কলেজ থেকে বাসায় ফিরে বসার ঘরে অনেক মানুষ দেখতে পেলাম। আম্মা আমাকে বলল, অঙ্গজা, শোন মা, তোকে দেখতে আসছে এরা। ভীষণ ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে, তৈরি হ। তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো ওখানে। পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে। বরাবরের মতোই আনুষ্ঠানিকতার সাথে মেয়ে দেখাটা হয়েছিল। মেয়ে দেখার রীতিনীতি আমার জানা, তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব। আর চোখে কবার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখে গেছি। লোকটা ভীষণ শান্ত, একবারও আমার দিকে তাকায়নি। আমার শাশুড়ি এবং কাকি শাশুড়ি আমাকে পছন্দ হয়ে গেছিল সেদিন। তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মাসখানেকের মধ্যেই বিয়ে। বরের নাম জানতে পারি বিয়ের দিন, মাহতাব সিদ্দিকী। বাবা মায়ের একমাত্র ছেলে, ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত। প্রথমে প্রচুর ভয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুরবাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়া মত নেই, প্রচণ্ড খুশি হয়ে পড়ি আমি। কিন্তু সংসার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারিনি। আমার শাশুড়ি কখনো আমাকে রান্না বান্না করতে বলেনি, তবে তাকে একা সব রান্না করতে দেখতে আমার বিবেকে বাধ্য। আমার শাশুড়ি আমাকে কখনো বলেননি বাড়ির কাজ করতে, তবে চুপচাপ বসে আয়েশ করতে আমার বিবেকে বাধ্য। আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেননি, কিন্তু ননদ ভারী পছন্দ করে, ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিতে আমার বিবেকে বাধ্য। আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেননি, কিন্তু কাকি শাশুড়িরা যখন পরনিন্দা ও পরচর্চা করতে রোজ রোজ এ বাড়িতে এসে গরম খবর হিসেবে বাড়ির বউয়ের
বাড়ির সব কাজটা শাশুড়ির ওপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো। দিনের নামে কলেজে গিয়ে হিল্লিপনা করার ওপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত। আড়ালে তা শুনতে আমার বড় বিবেকে বেঁধেছিল। পরদিন শাশুড়ি মাকে গিয়ে বলি, মা, আমার না আর কলেজে যেতে ভালো লাগছে না, আমি বরঞ্চ শুধু এক্সামগুলোই দিই। মা সায় দিয়েছিলেন আমি পুরোপুরি সংসারে মন দিই। আর তারপর হুট করে মনে হয়, পড়াশোনা করে আর কি হবে, আমার পুরো জীবনটা তো আপাতত আমার স্বামী আর সংসার। আমি সংসারী হয়ে উঠি, আমি পড়াশোনাকে জলাঞ্জলি দিই। অথচ একসময় ডিপার্টমেন্টের টপার ছিলাম। ভাবতে দীর্ঘশ্বাস আসে আমার। গোসল দিয়ে রুমে এসে দেখি সোনাই জেগে আছে। আমি শাড়ির আঁচল গোছাতে গোছাতে ওর কাছে চলে এলাম। আমার দিকে কেমন বড় বড় করে তাকিয়ে আছে। আমি দুহাত এগিয়ে দিয়ে বললাম, আম্মুর কাছে আসবে সোনা? সোনাই হাত পা তুলে হাসতে লাগলো। দন্তবিহীন মাড়িগুলো দেখা যায়। আমি ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে বলি, ওরে আমার লক্ষ্মী সোনাটারে, খিদে পাচ্ছে? তখন তো খেলেই না, বাবাকে মিশু মিশু করছো। সোনাই আবার খানিকটা ঘুমোলে আমি ওকে ঠিক মতো শুয়ে রান্নাঘরের দিকে গেলাম। রাতের রান্নাটা করতে হবে। মা আমাকে রান্নাঘরে আসতে দেখে অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। আমি নীরবে শ্বাস ফেলে মুরগিটা কাটতে লাগলাম। কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ এলো। আওয়াজ পেয়ে আমার বুকটা কেঁপে উঠল। হাতের মুরগি ফেলে হাত ধুয়ে যেতেও সময় হবে। রাহাকে ডাকলাম। রাহা ডাকটা বোধহয় শুনতে পেল না। মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশে। আমি উঠে হাত ধুয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কোলবালিশ সহ বিছানা থেকে পড়ে গেছে। আমার পুরো শরীর অসাড় হয়ে এলো। আমি ক্ষণিকেই কান্নারত মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। আমার বিছানাটা বেশি উঁচু না, এক হাতের মতো হবে। উবু হয়ে কোলবালিশের ওপর পড়েছে। অল্প লেগেছে বোধহয় নাকে, কপালে আর ঠোঁটে। ঠোঁটের সম্মুখে কেটেছে হয়তো সামান্য রক্ত। বুকে এসে সোনাইয়ের কান্না থেমেছে। আমার চোখ ছলছল করে উঠল। মেয়েকে বুকে নিয়ে বাইরে গেলাম। মা কি কান্নার আওয়াজ শোনেনি? এত পাষাণ কেউ হয়? আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম। তিনি ভ্রু কুঁচকে ফেলে বললেন, এগুলো কিসের নাটক মারাইতেছ? সরো এখান থেকে। আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। বৃতৃষ্ণায় মুখ বিষিয়ে উঠল। বোধহয় এই 3.5 বছরে প্রথমবার গলার আওয়াজ উঁচুতে তুললাম। আপনি মানুষ মা? এটা আমার একার মেয়ে, আপনাদের রক্ত না? একটুও দয়া মায়া হয় না আপনাদের? কিভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন? 2.5 মাস হলো, একবারও কোলে নেননি, তাকিয়ে দেখেননি কেন? চোখ রাঙিয়ে উঠলেন মা। অঙ্গজা, তোমার হেডাম দেখা অবাক হইতাছি। কার লগে কথা কইতাছ ভুইলা গেছ? আমি প্রত্যুত্তর করলাম, মা ভুল বলতেছি না আমি। আপনি দেখেন, আপনার ছেলেরই তো সন্তান, কিভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে? মা ধমকে উঠলেন, চুপ, এত কথা কই পাইতেছিস? বাড়ি থেকে বাইর করে দিতে পারি, ভয় ডর লাগে না? হ্যাঁ, এটারে তোর বাপের বাড়ি পাইছস? আমি থমথমে আওয়াজে বলে উঠলাম, আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা। আমি যেমন এই বাড়ির বউ, আপনিও বউ। এই বাড়ির মেয়ে নন, আপনারও এই বাড়ির ওপর অধিকার নেই। আমারে অধিকার চেনাইতাছস? আমি নরম হলাম। বেয়াদ্দবি মাফ করবেন মা। আপনি সোনাইকে দেখেন একটু, গায়ের রঙের ওপর ওর কি দোষ? আমরা তো ইচ্ছা করে করিনি মা। একটু তাকিয়ে দেখুন, কি মায়াময় চেহারা ওর, কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে দেখুন। কোলে নেবেন না? আপনাদের রক্ত না ও? এবারে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই কালা মাইয়ারে আমি আমার রক্ত মানি না। কোথাকার বেজন্মা এটা? কোনখানে কোনো কুকাম কইরা আইসা পয়দা করছো সেই ডারে? কে জানে তোদের দুইটারে যে এ বাড়িতে এতদিন জায়গা দিছিলাম, এই তোর 7 কপালের ভাগ্য ছিল। আর তুই ওরা শুরু করছস? থাকতে খাইতে পারতেছিলি, ভালো লাগতেছিল না? আমি কথা হারিয়ে ফেললাম। একবার মেয়ের দিকে তাকালাম, একবার মায়ের দিকে। মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগাড়ে। আমি স্তব্ধ হয়ে আছি। এমন সময় কলিং বেল বাজল। মা দৌড়ে দরজার কাছে গেলেন। দরজা খুলে
আমার বরকে দেখতে পেয়ে কুমিরের কান্না কেঁদে বলে উঠলেন, বাবু, আমি কি সর্বনাশ করলাম এটা? তোর লাগিয়ে এমন বউ আনলাম, বড় ছোট মানে না, কুকাম কইরা একটারে পয়দা করছে। আমি জানতে পারায় আমারে গালাগাল করতাছে, কইতাছে এ বাড়িতে আমার অধিকার নাই, 2 দিন পর বাড়িতে বাইর কইরা দিব। আমি এখন কই যামুরে? কি কপাল কইরা এমন বউ আনছিলাম। শাশুড়ি মায়ের হায় হায় দেখে আমি এখনো চুপ, শুকনো মুখে তাকিয়েছি মাহাতাবের দিকে। বাড়ি আসতে না আসতে এসব শুনল। মাহাতাব নিশ্চুপ সব দেখল। এরপর বাড়ির ভেতরে এলো, এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল। ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে। মাহাতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল, তুমি কিছু বলবে না অঙ্গজা? মাহাতাবের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, কিছু বলার নেই সত্যি। মাহাতাব সামনের সোফায় বসলো। মা এগিয়ে এসে দাঁড়ালেন। মাহাতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমাকে বলল, প্রতিটি গল্পের দুটো দিক থাকে, দুটো বিপরীত পক্ষের। মা নিজেরটা বলেছে, আমি তোমারটা শুনতে চাই। একদিক শুনে জাজ করব না আমি। হয়তো মাটিতে ফেলে রাখা সংখ্যাটিকে তুমি 6 দেখছো, মা 9। এর মাঝে এ নয় একজন ভুল অপরজন ঠিক, দুজনের দিক ভিন্ন। অঙ্গজা, তুমি কি বলবে না কিছু? আমার ছলছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মুছে নিলাম তা। তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম, মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে। মাহাতাব সামান্য হাসল, এটুকুই। আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচকতা প্রকাশ করলাম। মাহাতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল, বয়স 31-এর কোঠায় পা রেখেছে, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে করি বলো তো মা? মা বললেন, বাবু, তোর বউ এখন তোর কান ভাঙায় বউ। মাহাতাব মুচকি হেসে বলল, তুমি এখানে বসো মা, দেখি কিভাবে কান ভাঙায়। ঠিক আছে। মা মাহাতাবের পাশে বসলেন। মাহাতাব আমাকে বলল, এরপর? মা আমার মেয়েকে ছুঁয়েও দেখে না। মেয়েটা আজ খাটে থেকে পড়ে গিয়ে কান্না করছিল, মা তাও একবারও দেখেনি। মাহাতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে থামতে দেখে বলল, এরপর? মাকে প্রশ্ন করি, কেন মা এমন করেন? মা কি বলল? মা বললেন, ও নাকি আপনাদের রক্ত না। আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি, মানে ওর বাবা অন্য কেউ? আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, গলা ভিজে আসছিল। মাহাতাব মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ঘুরে মাকে বলল, মা এসব সত্য? মা আমতা আমতা করে বললেন, ভুল নাকি? দেখ এই মাইয়ার থোবড়াটা দেখ। তোর মতো কোন দিক দিয়া হয়েছে? না চেহারা সাইজ, না গায়ের রং। যে কেউ দেখাই বলে দেবে এর বাপ তুই না। মাহাতাব চোখ বুজে ফেলল। তারপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল, তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছ? হ, কইছি, যা সত্য তাই কইছি। এখন তুইও কি আমারে বাড়িতে বাইর কইরা দিবি বাবু? চম্পা ভাবে আমারে কইছিল, এই বউ তোরে তাবিজ টাবিজ করি রাখছে। এখন বুঝতে পারতাছি আমি। মা কাঁদতে লাগলেন। মাহাতাব মায়ের দিকে এগিয়ে গেল। মেয়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিতে লাগলো। মা ছ্যাদ করে উঠে সরে গেলেন। বললেন, এটা কি করতাছোস? এই বেজন্মারে দিয়া ছোয়াবি না আমারে, পাপ লাগবো আমার। মাহাতাব সরে দাঁড়ালেন। আমার মুখোমুখি হয়ে বললেন, তুমি মাকে সরি বলো। আমি বিস্মিত মুখে বলি, কেন? তাকে অধিকার চেনানোর জন্য। আমি দম নিলাম। চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম। মা বোধহয় সামান্য হাসলেন। আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা। আর সেই মুহূর্তে মাহাতাব বলে উঠল, 8:20 বাজে অঙ্গজা। 9টার মধ্যে তোমার আমার আর সোনাইয়ের জিনিসপত্র সব গুছিয়ে ফেলো, আমরা বেরোবো। আমি বুঝতে না পেরে ওখানেই দাঁড়িয়ে রইলাম। মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহাতাবের দিকে। জিজ্ঞেস করলেন, কি কস এডি, কোনে যাবি? মাহাতাব মুচকে হাসলেন মায়ের দিকে তাকিয়ে। বললেন, আমি কারো প্রতি অবিচার করব না মা। এখানে থাকলে রোজ রোজ তোমার আর আমার বউয়ের ঝগড়াঝাটি হবে। মনের ভেতর একবার সন্দেহের উৎপত্তি হয়ে গেলে কখনোই আর বিশ্বাস করা যায় না কাউকে। তুমিও আমার বউকে বিশ্বাস করতে পারবে না। আর আমি চাই না যে মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে
সেই মেয়েটাকে কষ্টে রাখতে। পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্যে পৌঁছাবো আমার বউয়ের জন্য। কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে, আমি ঢাল হতে পারবো না সব ক্ষেত্রে। মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবো। তাই তোমাদের আলাদা থাকাই ভালো। তোমার জন্য তোমার পরিবার আছে, আমি আছি। আমার বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি। আপাতত চাইছি সবাই ভালো থাকুক। মাহতাবের এত সব কথার মাঝে আমি আটকে রইলাম তার বারবার বলা আমার বউ কথাটিতে। মা চিল্লিয়ে উঠলেন, আব্বা যাস না, আমি কাল তোরে হুজুরের কাছে নিয়ে যামু। চম্পা ভাবি কাইলো আমারে কইছিল বউ তোরে তাবিজ করছে। আমি বিশ্বাস করি নাই তখন, কিন্তু এখন বুঝতাছি আল্লাহ আমার কি সর্বনাশ হইল। আব্বা কাইল না, এখনই চল, তোরে হুজুরের কাছে নিয়ে যামু। মাহতাব বলল, মা, আমার স্ত্রীর চরিত্র ও সন্তানের জন্মে প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী ও বাবা হিসেবে কতটা ব্যর্থ। সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসেবে তোমার আঁচলে বাধা পড়ি বলো তো। মা অশ্রুসিক্ত নয়নে মাহতাবের দিকে তাকিয়ে রইলেন। তারপর কি যেন একটা ভেবে তেড়ে আসতে নিলেন আমার দিকে। বিড়বিড় করে বলছেন, হারামজাদি, আমার এত শখের সংসার নষ্ট করতে আইছিস তুই। আগে থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মাইয়া হয় না, আগে থেকেই টাইটে রাখতে হয়, নাইলে মাথায় চইড়া নাচন শুরু করে। তারপর এক সময় সংসার ভাঙে। আমার পোলাডা একটা ছাড়া দুইটা কথা কইতো না আমার উপরে। সে আমারে কথা শোনায় তোর লাগে তোরে। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন। ওপাশ থেকে মাহতাব এসে মাঝে দাঁড়িয়ে পড়ল। মা হিস হিস করতে করতে বললেন, বাবু পথ ছাড়, সামনেরতে সর। মাহতাব কঠিন গলায় আমাকে আদেশ করল, 5 মিনিট, যা প্রয়োজন গোছাও। মা বললেন, কোথাও যাইবি না তুই, এই মাইয়ারে যাইতে ক, ওরে আমার বাড়িতে বাইর হইতে ক। মাহতাবের গলা আরো গম্ভীর হলো, অঙ্গজা, তোমায় যেতে বলেছি না রুমে, যাও। আমি চলে এলাম। রুমের ভেতর থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম। মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন, মাহতাব তা শুনছে। যখনই মা আমাকে আমার পরিবার তুলে গাল দিতে যাচ্ছে, তখনই মাহতাব বলে উঠছে, মা, যা বলছে একটু ভেবে চিনতে বলো। পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো। তোমার ঘরেও একটা মেয়ে আছে, তোমার ঘরের মেয়েকেও একদিন পরের ঘরে যেতে হবে। আমি কাপড় গুছিয়ে বের হলাম। পাশের বাড়ি থেকে এলো রাহা। ও বাড়ির মেয়ে প্রিয়া, আর ও একই ক্লাসে পড়ে। গ্রুপ স্টাডির জন্য বোধহয় গিয়েছিল। ফিরে এসে আমাদের এভাবে বেরিয়ে যেতে দেখে ও বিস্ময় নিয়ে বলল, কই যাচ্ছ তোমরা? মাহতাব ওর মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের খেয়াল রাখিস কেমন। আমার হাতের লাগেজ দেখে বোধহয় কিছু ধরতে পারল রাহা। কেঁদে ফেলে বলল, যেও না। মাহতাব বলল, তোর ভাবি আর ভাতিজির থাকার উপযুক্ত স্থান এটা না রাহা, তুই চাস না ওরা সুখে থাকুক। রাহা আমাদের আর আটকালো না, মাও আটকালেন না। মাহতাব আমার কোল থেকে ঘুমিয়ে যাওয়া মেয়েটাকে কোলে তুলে নিল, ওকে বুকে জড়িয়ে অন্য হাতে লাগেজটা নিয়ে বলল, এসো। ও বেরিয়ে গেল, আর আমি সদরের চৌকাঠে আটকে গেলাম। আমার জন্য এই বাড়ি ছাড়া এতটাও সোজা না। বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক, দিন শেষে তাকে ঘরে ফিরতে হয়, ঘরে বাধা পড়তে হয়। আমার 3.5 বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি? একবার পিছে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম। একটু পর বাবা ফিরবেন, এসে বলবেন, আম্মু 1 কাপ চা দিয়ে যাও তো দেখি। আমার আর চা নিয়ে যাওয়া হবে না। আমার আর চায়ের বাহানায় বাবার সাথে ঘন্টা খানেকের আলাপন হবে না। এ বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি। মানুষটাকে বলে যাওয়া উচিত নয় কি? মাহতাব তাড়া দিল, অঙ্গজা এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি চৌকাঠ পেরোলাম, কিন্তু এই রাতের 9টা বাজে। আমাকে আর আমার 2.5 মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহতাব যাবেই বা কোথায়? ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম, চোখের প্রগাঢ় পলক ফেলে মাহতাব আমায় আশ্বাস দিল, আমি আছি। বাতাসেরা যেন একত্রে গান গেয়ে উঠল, পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমি তোমার পাশে আছি। মাহতাব আমাকে নিয়ে সেদিন ওর একটা বন্ধুর বাড়িতে উঠল। বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল ক্ষণিকেই।
ভাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল আমার। বাবা কল দিয়েছিল রাতে, আমাকে ফিরতে বলেননি, কেবল হাসি মুখে বলেছিলেন, মা, আমি চাই তুই ভালো থাকিস। আমি জানি এখন তুই ভালো থাকবি, আমার নাতনির খেয়াল রাখিস। আমি প্রতি সপ্তাহে 2বার করে তোদের দেখে আসব। মাহতাব পরের 3 দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে নেয়। সকালে উঠে অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেলল, একটা 2 বেডের বাসা। মাসের শুরু বেতনটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে 2 দিন আগে। এতে সুবিধা হলো, মাহতাব বেতনের 60,000 উঠিয়ে নিয়ে সেখান থেকে 20,000 বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার ইনকাম যথেষ্ট হলেও মাহতাব বরাবরই 20,000 মার হাতে এবং 20,000 আমার হাতে তুলে দেয়। আমার টাকাগুলো ডিপোজিট করে রাখতাম, বাকি টাকার কিছুটা বোনের কাছে এবং নিজের হাত খরচের জন্য রাখত। বাড়ির খরচ বাবার টাকাতেই চলতো। এখন পরিস্থিতি ভিন্ন, তবুও নিজ দায়িত্বে মায়ের কাছে 15,000 এবং বোনের হাত খরচার জন্য 5,000 পাঠিয়ে দিল। মোটামুটি চলার জন্য বাকি টাকায় বাসার অ্যাডভান্স নিয়ে টুকিটাকি সামগ্রী কেনা হলে 10,000-এর মতো রইল। বাসা পরিষ্কারের কাজে আমি হাত দিতে পারিনি, আমার অতিরিক্ত ডাস্ট অ্যালার্জি, আবার ঝুঁকে মোছামুছিও করতে পারিনি। সবটা মাহতাব একাই করলো বিনা অভিযোগে। সারাদিন বাইরের খাবার দিয়েই চললাম। রাতে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি, মাহতাব এসে দুম করে পাশে শুয়ে পড়ল। আমি মলিন চোখে ওর ক্লান্তি দেখলাম। ও প্রচণ্ড উদাস গলায় আমাকে জিজ্ঞেস করলো, খুব কষ্ট হচ্ছে অঙ্গজা? এই তো কটা দিন কষ্ট করো, তারপর আমি সব ঠিক করে দেব। আমার যে কি খারাপ লাগলো। এই মানুষটার আমার প্রতি কোনো অভিযোগ নেই কেন? অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্যই বোধহয় খারাপ ব্যবহার করে ফেলতো, অথচ আমার পুরুষটা এমন কেন? নিজেকে নিয়ে ভাবে না কেন? আমি বিড়বিড় করে বললাম, মাহতাব চলো ফিরে যাই, এভাবে তোমার অনেক কষ্ট হবে। মাহতাব হাসলো, আর ও বাড়িতে তোমাদের কষ্ট হবে আমি মানিয়ে নেব। আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না যে, আমি তোমাদের কাউকে কিছু বলতে পারবো না, তবে মাকে বোঝাবো, মাঝে মাঝেই বোঝাবো সবটা মাকে। আমি অনেক দিন ধরে আমার মেয়ের প্রতি মায়ের উদাসীনতা লক্ষ্য করেছি, কিন্তু টের পাইনি তোমার বিষয়টা আগে বলা উচিত ছিল। আমি ফুপিয়ে উঠে বললাম, ভালোবাসি মাহতাব। মাহতাব এক হাত আমার গালে রেখে বলল, আমিও আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি। আমার সে কি সুখ। ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিতে লাগলাম। সোনায় বড় হতে লাগলো। ওর ভালো নাম মেহেরিন সিদ্দিকী অঙ্গনা। ওর চাঞ্চল্য বাড়ল, বাড়ির এ কোণা থেকে ও কোণা হামাগুড়ি দিতে লাগলো। বাবা প্রায় আসে। রাহাও রোজ স্কুল থেকে ফেরার পথে সোনাইকে দেখে যায়। মেয়েটা বড় হতে লাগলো বাবার মতো করে। সব সময় ঠোঁটের কোণে বিশালে একটা হাসি থাকে, কাঁদে কম। হাঁটতে গেলে যদি পড়ে যায় তখন কাঁদে না, কিছুক্ষণ বসে থেকে এদিক ওদিক দেখে, তারপর ওঠার চেষ্টা করে। এখন সে কিছু শব্দ বলতে পারে, যেমন মা, বাব্বা, দাদ্দা, মাম্মানি, খাবো, যাবো, এসব। 2 দিন ধরে ওকে শেখাচ্ছি দাদ্দু বলা, ও শিখেছেও। তারপর আজ আমার অন্য নাম্বার দিয়ে মাকে কল দিলাম। মা যখন কল রিসিভ করলো, সোনাইয়ের সামনে ধরলাম। সোনাই একগাল হেসে দাদ্দু দাদ্দু বলতে লাগলো। ওপাশে তখন থমথমে নীরবতা। আমি হেসে ফেলে কল কেটে দিই। এরকম কাহিনী আমি মাঝে মাঝেই করতে লাগলাম। সোনাইকে নিয়ে আজ একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটায়। রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায়। তিনি এড়িয়ে গেলেন না, এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি খবর? আমি মুচকি হেসে বললাম, আলহামদুলিল্লাহ মা, ভালো আছেন? যার পোলা বাড়ি ছাড়ে সেই মা ভালো থাকে। আমি টের পাই তার সূক্ষ্ম ব্যথাটা। এর মধ্যে সোনাই 2 হাত বাড়িয়ে দিল মায়ের কোলে যাওয়ার জন্য। গোলমুখের ফুলো ফুলো গালে হাসছে। মা এড়িয়ে যেতে পারলেন না, কোলেও নিলেন না, কেমন এক দৃষ্টিতে সোনাইয়ের দিকে তাকিয়ে রইলেন। গাড়ির হর্ন বাজতে মা সৎ বীজ শক্তি ফিরে পেলেন, এদিক ওদিক তাকালেন, তারপর বললেন, আমার পোলাকে আমার থেকে আলাদা কইরা ভালো করো নাই, আমার ইচ্ছাকৃত না, বুঝি। মা চলে গেলেন, আমিও ফিরে এলাম। তারপর কোইন্সিডেন্টলি মায়ের সাথে আমার একাধিকবার দেখা হতে লাগে। এক রাতে বাবা আমার ফোনে ভয়েস মেসেজ পাঠায়। সেখানে মা আর বাবার কথোপকথন ছিল, সম্ভাব্য মায়ের অজান্তে তা রেকর্ড করা। মা বলছিলেন, জানেন বাবুর আব্বা,
মায়াডা না এক্কেবারে বাবুর মতো দেখতে। আমার বাবু ছোটকালে যেমনে খালি হাসতো না অমনে। বাবুর মতো ডান গালে একটা টোলও আছে, আর চোখও ছোট ছোট হয়ে যায় হাসার সময়। খালি তাকায়া থাকতে মন চায়। বাবা বললেন, তুমি না মেয়ের আর মেয়ের মায়ের ব্যাপারে কত কথাই বলছিলা। মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস গলায় কথা এলো, পাশের বাড়ির ভাবিরা আমার নাতনির গায়ের রং নিয়া যেমনে চোখ মুখ কোচকায়, আমার খারাপ লাগে। সেদিন ভাবি তো মেলা কথা কইল, রাগের মাথায় অঙ্গজার উপরে ঝাড়ছি। আমার উচিত হয় নাই। তাহলে কল দিয়ে কও ফিরতে, কইলেই ফিরব। বাবা বললেন, চেষ্টা করতে পারো। মা চেষ্টা করলেন না, কথাও বললেন না। আর এভাবে আরো কটা মাস কাটলো। ও বাড়ি থেকে চলে আসার 1.5 বছরের বেশি পেরিয়েছে। একদিন মাহাতাব সন্ধ্যের আগে অফিস থেকে চলে এলো, সাথে মাকে নিয়ে এলো। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। মাকে ভেতরে এনে বাড়ির এদিক ওদিক দেখাতে লাগলো। আমাকে বলল মায়ের পছন্দ মতো রান্না করতে। আমি রান্নায় লেগে যাই। সোনাই রুমে খেলছিল। মাহাতাব গোসলে গেল। আমি রান্নার এক ফাঁকে সোনাইকে দেখতে রুমে আসি। ভিড়িয়ে দেওয়া দরজার এক প্রান্ত দিয়ে সোনাইয়ের পাশে মাকে বসে থাকতে দেখলাম। সোনাই তার প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে। একটা একটা মায়ের দিকে দিচ্ছে, আবার খেলছে। মা চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আদর করছে না, ফেলেও দিচ্ছে না। কেমন যেন বিমুগ্ধ চোখে আমার মেয়েকে দেখে যাচ্ছে। প্রশান্তির শীতল হাওয়া আমার অন্তর ছুঁয়ে গেল। আমি দৌড়ে রান্নাঘরে এসে রান্নায় মন দিলাম, পাছে না মা দেখে ফেলে। মাহতাব গোসল সেরে বেরোতে ওকে জিজ্ঞেস করলাম, মা এলো নাকি জোর করে নিয়ে এলে? মাহতাব হেসে বলল, এভাবে আসতো নাকি? আসতে ইচ্ছে হলেও আসতো না, তাই জোর করে নিয়ে এলাম। আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখে গেলাম। যাওয়ার সময় মা বারবার পিছে ফিরে চাইছিলেন। আমি বললাম, মা একদিন থেকে যান না, তাতে রাজি না। মাহতাবের হাত শক্ত করে ধরে বললেন, আব্বা ফিরে আয়। মাহতাব নিশ্চল আওয়াজে বলল, তোমাকে রেখে বাবা কখনো অন্য জায়গায় থেকেছে মা? তুমি নানু বাড়ি গেলেও তো বাবা গিয়ে থাকতো। মা চুপ থাকলেন। মাহতাব আবার বলল, তাহলে আমি কিভাবে ওদের রেখে যাই? মা হয়তো খুব করে বলতে চাইলেন, ওদের নিয়েই আয়, কিন্তু বললেন না কিছু। প্রলম্বিত শ্বাস ফেলে চলে গেলেন। এরপর সম্ভবত আরও কটা মাস যাওয়ার পর একদিন হুট করে মাহতাব আমাকে বলল, এক জায়গায় নিয়ে যাবে, তৈরি হতে। আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম। মাহতাব আমাকে চমকে দিয়ে আমার বাড়িতে নিয়ে এলো। মা দেখে অবাক হলেন প্রচণ্ড। চেহারায় বিস্ময়ের সাথে এক ঝাঁক খুশি নিয়ে জিজ্ঞেস করলেন, চলে আসছিস তোরা? যেন তিনি চান আমরা থেকে যাই। কেবলমাত্র ইগোর জন্য মুখ ফুটে বলতে পারছেন না। মাহতাব জবাবে হাসলো, কিছু বলল না। রাহা এসে আমাকে জড়িয়ে ধরল। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। আরও কিছুক্ষণ থাকার পর হুট করে মাহতাব বলল, আবার একদিন আসবো মা, আজ যাই। মা সঙ্গে সঙ্গে বলল, না গেলে হয় না। মায়ের আওয়াজ ভেজা। মাহতাব মায়ের দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আবার আসবো। মা হয়তো কেঁদেই দিতেন। আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম। তারপর একদিন আমার ফোনে মায়ের কল আসে। মায়ের গলার স্বর ভেজা, কেমন আছো অঙ্গজা? আলহামদুলিল্লাহ, আপনি? খালি বাড়িতে ভাল লাগে না, সারাদিন একা থাকি। ময়রা পয়রা থাকলেও কেউ জানবো না। এভাবে বলছেন কেন মা? কেমনে কমু আর? মায়ের কথা শুনেও খারাপও লাগলো, বাচ্চামো দেখে হাসিও পেল। আমি জিজ্ঞেস করলাম, আমরা কি আসবো মা? আয়সায় তো চইলা যাও। আপনি কি চান আমরা এসে থাকবো? এখন কি মাইক লাগাইয়া কন লাগবো? মা রেগে যাচ্ছেন। আমি হেসে ফেলে বললাম, মা আসছি, দাঁড়ান। কল কেটে দিলাম। মাহতাবকে কল দিয়ে বললাম, আমি বাড়ি ফিরবো। অফিস থেকে সোজা ও বাড়িতে এসো, আর এ বাড়ির সব কিছু ও বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। মাহতাবকে কিছু বলতে না দিয়ে আমি চলে এলাম। বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছেন। এদিক চেয়ে কেমন যেন লাগলো। এগিয়ে গিয়ে সোনাইকে সিঁড়িতে বসিয়ে মাকে জড়িয়ে ধরলাম। বললাম, আর যাব না। মা কিছু বলল না, আগলে ধরলেন না, সরিয়েও দিলেন না। আমি সময় নিয়ে সরে এলাম। মা ভেতরে আসতে বলে তড়িঘড়ি করে ভেতরের দিকে চলে গেলেন। যাওয়ার সময় আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ভেজা। রাতে মাহতাব এলো, মায়ের কাছে বলল, মা, মানুষের কথার জাল খুব শক্ত, কারো কথায় পেঁচাবে না কেমন? তোমার মন মস্তিষ্ক তাদের শব্দরা কন্ট্রোল করতে পারে,
আমার মায়া তো দুর্বল নাকি? মোটেও না। নিজে দেখবে, শুনবে, তারপর সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। কথার আঘাতের থেকেও বড় আঘাত নেই মা। এই আঘাতের ওষুধ নেই। মা সম্পূর্ণ কথা বুঝতে পারে, তারপর আর আমাকে নিচু করে কখনো কিছু বলেননি। মাহতাব, পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী, তোমার নিরপেক্ষতা আমায় আকাশমান সুখ উপহার দিয়েছে। সব স্বামীরা তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না, হাজার নারী অবহেলায়, অবজ্ঞায়, নির্যাতনে এক কোনায় গুমড়ে মরে না। সব অঙ্গজার ভাগ্যে কেন মাহতাব নেই? সমাপ্ত। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।